বামা খ্যাপার জীবন কাহিনী নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্বে। আপনাদের বলেছিলাম বামা খ্যাপার জীবনের প্রথম ধাপ। আজ দ্বিতীয় পর্বে বলবো বামা খ্যাপার নানান অলৌকিক কাহিনী। তারাপীঠে তারার নিত্য পুজোর ভোগ নিবেদনের সময় বামা খ্যাপা আগেই সেই ভোগ খেয়ে ফেলতেন। ফলে মন্দিরের সেবায়েত পুরোহিত সকলেই মারমুখী হয়ে উঠল এবং বামাকে মেরে মন্দির থেকে দূর করে দিল। তখন তারাপীঠের মাতৃমন্দিরের সেবায়ের ভার ছিল নাটোরের রাজবংশের উপর। সেই রাতে নাটোরের ছোট রানীমা স্বপ্নে তারামায়ের দর্শন পেলেন। স্বপ্নাদেশে পেলেন, বামা আমার প্রিয় সন্তান, ওকে তোদের লোকেরা মেরেছে। এখন থেকে আগে আমার বামার ভোগ নিবেদন, পরে আমি খাবো। ওর যখন যা মনে হবে তাই করবে, কেউ যেন বাধা না দেয়। সেই থেকে বামা খ্যাপা মন্দিরে যখন খুশি আসতেন এবং তারা মায়ের সঙ্গে মান অভিমানের সুরে কথা বলতেন। তারাপীঠে সেই সময় নগেন পাণ্ডার খ্যাতি খুব ছড়িয়ে পড়েছিল। তার খুব পরিস্থিতি স্থানীয় এক জমিদার, নাম পূর্ণচন্দ্র সরকার, হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। নানান ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো ফল হলো না। তখন নগেন পাণ্ডা এসে বামা খ্যাপাকে পায়ে ধরলেন। অনুনয় বিনিময় করে খ্যাপা বাবা যখন মুখে রোগীকে উঠে বসতে বলেন, তাহলেই রোগী ভালো হয়ে যাবে, কারণ বামাচরণ ছিলেন বাকসিদ্ধ মহাপুরুষ। এরপর নগেন পাণ্ডা খুব আদর করে পালকিতে চাপিয়ে বামদেবকে নিয়ে হাজির করলেন জমিদার বাড়ির অন্দরে রোগীর কাছে। অনুরোধ করে বাবাকে বলতে বললেন, তোর রোগ ভালো হয়ে গেছে, তুই উঠে বস, এইটুকু। বামদেব বললেন, সব ঠিক হয়ে যাবে। শিশুর সারল্যে বামদেব বললেন, তুই যা বলতে বলেছিস আমি তাই বলবো, কিন্তু যদি ভুলে যাই মনে করিয়ে দিস। কিন্তু রোগীর শয্যার পাশে গিয়ে উনি যা বললেন তাতে সকলেই হতবাক হয়ে গেল। বামদেব রোগীকে দেখেই বললেন, ওরে নগেন কাকা, এ কার কাছে আনলি রে? এ তো এক্ষুনি ফট। এ কথা বলেই বামদেব সেখানে আর দাঁড়ালো না, তিনি পালকিতে গিয়ে বসলেন। ততক্ষণে ওদিকে রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নগেন পাণ্ডা রেগে বললেন, আপনাকে বলতে বললাম এক কথা আর আপনি বললেন আর এক কথা। বামা খ্যাপা বললেন, আমি আর কি করব? এমনই কি বলেছি? আমি তো তোর শেখানো কথাই বলতে চেয়েছিলাম। মা আমাকে বলতে দিল কই? মা বলে দিল ফট, আমিও তাই ও কথা বললাম। সংসার ত্যাগ করলেন, মাতৃভক্তি ছিল তার অসীম। ভরা বর্ষায় তিনি মাকে হারিয়েছিলেন। পরলৌকিক ক্রিয়ার ঠিক দুদিন আগে ভাই রামচরণ এসে দাদাকে নিমন্ত্রণ করে ক্রিয়াকর্মের সময় উপস্থিত থাকতে বললেন। আপন ভোলা বামা খ্যাপা তখন বলে উঠলেন, দু চারখানা গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে তৃপ্তি সহকারে খাওয়াবি। কিন্তু ভাই রামচরণ তো থতমত খেয়ে গেল। নিজেদের জন্যে দুমুঠো জোগাড় করতেই যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের 2-10 জনকে খাওয়ানো কি মুখের কথা? তবু দাদার আদেশ মানতেই হবে, কিন্তু কি করেই বা তা সম্ভব হবে? এদিকে চিন্তা বিঘ্ন। ভাইকে দেখে বামদেব অলক্ষ্যে মুচকি মুচকি হাসতে লাগলেন। এরপর এলো শ্রাদ্ধের দিন, আর সেদিনই ঘটে গেল এক বিস্ময়কর কাণ্ড। সকাল হতে না হতেই রামচরণ দেখলেন দলে দলে মানুষ আসছে। কারো মাথায় চালের ধামা, কারো বা ফলের ঝুড়ি, কারো হাতে মিষ্টির হাঁড়ি, আবার কারো হাতে শাকসবজি। জিনিসপত্র যা জমা ছিল তাতে অনায়াসে 3 থেকে 4 হাজার লোক পেট ভরে খেতে পারবে। কিছুক্ষণ পরেই বামদেব এসে হাজির হলেন। বললেন, সব ঠিক আছে তো ভাই? রামচরণের বুঝতে বাকি রইল না সে এ সমস্ত সিদ্ধ পুরুষ তার দাদারই কীর্তি। কিন্তু বিপদ তো পিছু ছাড়ে না। সেই দিনেই দুপুর থেকে আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। বাড়ির মুক্ত চত্বরে ভোজের আয়োজন করা হয়েছিল। অনেক লোকের সেখানে বসে আহার করতে কোনো অসুবিধে হবে না। কিন্তু এমন ভয়ানক এবং ভয়াল আবহাওয়া দেখে আকাশের দিকে তাকিয়ে সকলেই প্রমোদ গুনলেন। ভাই রামচরণ দাদার কাছে এসে বললেন সব কথা। বামদেব আত্মমগ্ন হয়ে বললেন, ওরে ভাই, ভয় পাস নে, কিচ্ছু হবে না। এরপর তিনি একটি কাঠি দিয়ে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে দিলেন। বললেন, যতই বৃষ্টি হোক
মায়ের কৃপায় এই গণ্ডির ভেতরে ঢুকতে পারবে না। হলোও তাই। সবাই অবাক হয়ে দেখল আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আকাশ যত গর্জায় বামদেব যত জোরে জোরে বলতে লাগলো, জয় তারা, জয় তারা। এক ফোঁটা বৃষ্টির জলও নাকি গণ্ডির ভেতরে ঢোকেনি। অতিথিরা খাওয়া ভুলেই অলৌকিক দৃশ্য ভয়ার্ত চোখে দেখতে লাগলো। সকলে জয়ধ্বনি দিতে লাগলো, জয় বামাখ্যাপার জয়। এখানেই শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্ব জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।